হ্যালো, আজকে আমরা শিখব কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপ্যানশন অফ সলিডস। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। তাপ প্রয়োগ করলে কঠিন, তরল এবং গ্যাসীয় সমস্ত পদার্থের প্রসারণ হয়। আমরা এখন আলোচনা করব কঠিন পদার্থের ক্ষেত্রে এই প্রসারণগুলো কীরকম হতে পারে। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের 3 রকম প্রসারণ হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, লিনিয়ার এক্সপ্যানশন। 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, সারফেস এক্সপ্যানশন। 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ, এটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশন। তাহলে কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রয়োগ করি, সে দৈর্ঘ্যের দিকে প্রসারিত হয়, তার ক্ষেত্রফলের দিকেও প্রসারিত হয় এবং তার আয়তনও প্রসারিত হয়। তাহলে প্রথমে আমরা দৈর্ঘ্য প্রসারণটা আলোচনা করি। দৈর্ঘ্য প্রসারণ, আমরা জানি কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করি তার দৈর্ঘ্যের দিকে প্রসারিত হয়। এটা খুব ভালো করে বোঝা যেতে পারে যদি আমি একটা দণ্ড আকৃতির যদি একটা কঠিন পদার্থ নিই এবং তাতে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে আমরা দেখব তাপ প্রয়োগ করার পরে দণ্ডটা দৈর্ঘ্য বেড়ে গেছে। তাহলে এ থেকে বুঝতে পারছি যে তাপ প্রয়োগ করলে আমাদের কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারিত হয়। এই পরীক্ষায় এর একটা পরীক্ষা আছে, দণ্ড এবং গেজের পরীক্ষা। সেই দণ্ড এবং গেজের পরীক্ষা থেকেও আমরা দেখে নিতে পারি যে একটা কঠিন পদার্থকে যদি আমরা তাপ দিই তার দৈর্ঘ্যে প্রসারিত হয়। এখন আমরা শিখব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডস। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডস, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞাটা এরকম: একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আবার বলি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে আমরা বলবো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিডস। এটাকে একটু আমরা বোঝার চেষ্টা করি। মনে করি T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য L1, T2 উষ্ণতায় ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য L2, এবং আরও ধরে নিই T2 গ্রেটার দ্যান T1, অর্থাৎ T2 উষ্ণতাটা T1 উষ্ণতার থেকে বেশি। তাহলে আমরা স্বভাবতই বলতে পারি L2 গ্রেটার দ্যান L1। তাহলে এখানে কি হলো, উষ্ণতা বৃদ্ধি কত হলো, T2 মাইনাস T1, আর দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো, L2 মাইনাস L1। আর প্রাথমিক দৈর্ঘ্য কত হলো, প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে L1, প্রাথমিক দৈর্ঘ্য হলো L1। 3টে জিনিস পেলাম: উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1, প্রাথমিক দৈর্ঘ্য হলো L1। তাহলে আমরা ব্যাপারটাকে এইভাবে লিখতে পারি, T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে L1 দৈর্ঘ্য প্রসারণ কত হবে, L2 মাইনাস L1। অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ কত হবে, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রসারণ কি পেলাম, L2 মাইনাস L1
বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এটাকে আমরা আলফা বলেছি, অতএব আলফা সমান কত হলো? হোয়াট ইজ L2 মাইনাস L1? এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। হোয়াট ইজ L1? L1 হলো প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1 ইজ ইকাল টু উষ্ণতা বৃদ্ধি। কি পেলাম তাহলে? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজ ইকাল টু দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এটা পেলাম। এবার এর এককটা আমরা করব, আলফার একক। আলফার একক করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে দৈর্ঘ্যের একক লিখতে হবে, দৈর্ঘ্যের একক, নিচে প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ এটাও একটা দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তার মানে এটা উষ্ণতার একক, উষ্ণতার একক। তাহলে দৈর্ঘ্যের একক কেটে গেল, কি থাকলো? 1 বাই উষ্ণতা একক। তাহলে আমি যদি বলি সিজিএস পদ্ধতিতে এর একক কী হতে পারে? তাহলে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা বলবো কি ইজ ইকুয়াল টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটাকে আমরা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স করতে পারি, ডিগ্রি কেলভিন ইনভার্স। অ্যাকচুয়ালি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং ডিগ্রি কেলভিন ইনভার্স দুটো সেম। এরপরে আমরা আসব কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। একে আমরা বিটা দিয়ে প্রকাশ করব। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা এটাকে বিটা দিয়ে প্রকাশ করব। আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে সেই কঠিন পদার্থের ক্ষেত্রফলের প্রসারণ হয়। এটা আমরা বিভিন্ন পরীক্ষা থেকে দেখতে পাই যে কোনো একটা যদি একটা পাতলা চাদরকে, কোনো ধাতব চাদরকে যদি উত্তপ্ত করি, সেই ধাতব চাদরের ক্ষেত্রফল বেড়ে যায়। এবারে এই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কে আমরা কি করব? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, এর সংজ্ঞাটা করব। একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আবার বলি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এটাকে আমরা ম্যাথামেটিক্যালি করি। মনে করি T1 উষ্ণতায় কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল S1, T2 উষ্ণতায় ওই ক্ষেত্রের ক্ষেত্রফল S2। ধরে নিলাম T2 গ্রেটার দ্যান T1, তাহলে অবশ্যই S2 গ্রেটার দ্যান S1। এখানে কি হলো? উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, ক্ষেত্রফল বৃদ্ধি S2 মাইনাস S1, আর প্রাথমিক ক্ষেত্রফল কি হলো? প্রাথমিক ক্ষেত্রফল হলো S1। তাহলে আগের মতো একইভাবে করতে পারি। T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে S1 দৈর্ঘ্যে, S1 ক্ষেত্রফলে ক্ষেত্র প্রসারণ S2 মাইনাস S1। অতএব একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলে ক্ষেত্র প্রসারণ S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এটা পেলাম বিটা। তাহলে বিটা কি পেলাম? বিটা ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল প্রসারণ বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে বিটার একক কি হবে? বিটার একক হবে ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফলের একক, নিচে প্রাথমিক ক্ষেত্রফল মানে এটা হচ্ছে ক্ষেত্রফলের একক ইন্টু উষ্ণতার একক, অর্থাৎ 1 বাই ক্ষেত্রফলের একক কেটে গেল, অর্থাৎ 1 বাই উষ্ণতার একক।
তাহলে আমরা সেই একই জিনিস আগের মতোই যদি বলি, সিজিএস পদ্ধতিতে যদি বলি 1/ডিগ্রি সেলসিয়াস, এটা তার মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে একটা জিনিস আমরা দেখলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক হয়েছিল ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অর্থাৎ 1 উষ্ণতার একক। এবার শেষ আসবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক এইটাকে আমরা প্রকাশ করব গামা দিয়ে, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিড, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন অফ সলিড, কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাও আমরা দেখেছি যে কোনো কঠিন পদার্থকে যদি তাপ দিই তাহলে সেই কঠিন পদার্থটা আয়তনে প্রসারিত হয়। এটারও পরীক্ষা আছে, এই পরীক্ষাটা আমি একটু বলতে পারি। ধরি একটা লোহার ধাতব বল আমি নিলাম, সেই লোহার ধাতব বলটা এমন একটা রিং আছে, এই রিংয়ের ভিতর দিয়ে স্বাভাবিক উষ্ণতায় ঘরের তাপমাত্রায় এই ধাতব বলটা এই রিংয়ের ভেতর দিয়ে গলে যেতে পারে। এইবার এই ধাতব বলটাকে বাইরে আমরা উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার পর যদি আবার এই রিংটার ওপর বসাই তখন দেখব সে আর রিংটার ভিতর দিয়ে গলে যেতে পারছে না। বোঝা গেল? প্রথমে ধাতব বলটা এমন ধাতব বলটার যে ব্যাস এই রিংটার ব্যাসের সঙ্গে সমান, অর্থাৎ ধাতব বলটা ঠিকভাবে এই রিংয়ের ভেতর দিয়ে গলে যেতে পারে। এবার যদি ধাতব বলটাকে আমি গরম করি তাহলে এর ব্যাসের বৃদ্ধি হয়, তখন আর এই রিংটার ভেতর দিয়ে গলে যেতে পারে না। এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে কোনো কঠিন পদার্থকে যদি তাপ প্রয়োগ করি তাহলে তার আয়তন প্রসারিত হয়। এবার আসবো আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে বলবো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আবার বলি, একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে বলবো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এটাকেও আমরা ম্যাথামেটিক্যালি করবার চেষ্টা করি। ধরি T1 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন হলো V1, T2 উষ্ণতায় কোনো কঠিন পদার্থের আয়তন হলো V2। ধরে নিই T2 গ্রেটার দ্যান T1, অতএব স্বভাবতই V2 গ্রেটার দ্যান V1। তাহলে এখানে কি হলো? উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1। আর প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন ইজিক্যাল টু V1। আগের মতোই করি, T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধিতে V1 আয়তনে আয়তন প্রসারণ V2 মাইনাস V1, অতএব একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে আয়তন প্রসারণ V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এটাকে আমরা গামা বলেছি। তাহলে কি পেলাম? গামা ইজিক্যাল টু V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। তাহলে এই গামার একক, গামার একক কী হবে? এখানে হবে আয়তনের একক, এটাও কি হচ্ছে V1, এটাও আয়তন, তাহলে এটাও হচ্ছে আয়তনের একক ইন্টু T2 মাইনাস T1, এইটা মানে হচ্ছে উষ্ণতার একক। আয়তনের একক কেটে গেল, তাহলে কি হলো? 1 উষ্ণতার একক। তার মানে সেই একই দাঁড়ালো। যদি সিজিএস পদ্ধতিতে করি 1 ডিগ্রি সেলসিয়াস ইজিক্যাল টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে একটা জিনিস বোঝা গেল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স একক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এবং গামার এককও হলো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক তিনটে
একক 1 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, অর্থাৎ 1/, উষ্ণতার একক, তিনজনের একক একই এবং অভিন্ন। আমরা এবার প্রমাণ করতে পারি আলফা, বিটা এবং গামা, এই তিনটের মধ্যে আমরা সম্পর্ক প্রমাণ করতে পারি। আলফা ইজ ইকাল টু β/2 ইজ ইকাল টু γ/3, এটা প্রমাণ করা যেতে পারে। এটা একটু লম্বা আছে, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে ডিসকাশন করছি না, প্রয়োজন হলে আমি এটা করব। এখন আমরা করতে চাইছি আলফা ইজ টু বিটা ইজ টু গামা, এটা কত হবে? আলফা ইজ টু আলফা অনুপাত বিটা অনুপাত গামা, এটা কি হবে? তাহলে প্রথমে আমি এখানে ভাঙি। আলফা ইজ ইকাল টু β/2, অর্থাৎ বিটা ইজ ইকাল টু 2 আলফা, বোঝা গেছে? আলফা ইজ ইকাল টু β/2, অর্থাৎ বিটা ইজ ইকাল টু 2 আলফা। আবার বলি আলফা ইজ ইকাল টু γ/3, অতএব গামা ইজ ইকাল টু 3 আলফা। তাহলে বিটা হলো 2 আলফা, গামা হলো 3 আলফা। তাহলে আমি এখানে বসাই আলফার জায়গায় আলফা ইজ টু, বিটার জায়গায় কি বসাবো? 2 আলফা, গামার জায়গায় কি বসাবো? 3 আলফা। এখন আমি কি করব? এই আলফা 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 সব বাদ দিয়ে দেবো। তাহলে কি দাঁড়ালো? 1:2:3। তাহলে কি দাঁড়ালো? আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইজ ইকাল টু 1:2:3। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে গামা, গামা সব থেকে বেশি, বিটা বিটা তার থেকে কম, আলফা আলফা সবার থেকে কম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তা আমার যদি এই আলোচনাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবে। হ্যাঁ, আর যদি নতুন হও তাহলে তারাও শেয়ার করবে। ধন্যবাদ।